আজকের ছোট গল্প ফেরা, কলমে বাবুরাম মণ্ডল। সায়ন্তনী ভেবে দেখল অফারটা খারাপ না। প্রতিদিন 1000, 30 দিনে 30,000, আর কোনো ক্রমে 100 দিন কাটাতে পারলে 1,00,000। সায়ন্তনী আরও ভেবে দেখল তার হাত পা ফ্রি এখন। ছেলেরা বড় হয়ে গেছে, নিজেরটা নিজে বোঝে, ওদের নিয়ে তেমন চিন্তা নেই। তবে চিন্তা সৌভিককে নিয়ে। অকর্মটা না পারে রান্না করতে, না পারে ঘর গোছাতে, না পারে বাসন মাজতে, না পারে ভাত বেড়ে খেতে। অসুবিধেটা ওরই বেশি হবে। হোক অসুবিধে, জ্বলে পুড়ে মরুক, সায়ন্তনী তাই চায়। অফারটা তো ওই দিয়েছে, সে তো চেয়ে নেয়নি। মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলেছে, আমাদেরটা আমরা বুঝে নেব, তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি যাও, ইউ মে গো। অনেক দিন পর একটা মারাত্মক মৌকা পেয়েছে সায়ন্তনী। এবার অন্তত কদিন স্বাধীনভাবে থাকা যাবে, গল্প করা যাবে পুরনো বন্ধুদের সঙ্গে, মায়ের সঙ্গে। আর এবার সোজা হবে সৌভিক। বুঝবে কত ধানে কত চাল, বউ কত গুরুত্বপূর্ণ। মাতব্বরি ফলানো বেরোবে বাছাধনের। বাড়িতে বসে বসে শুধু বক্তৃতা, অফিস থেকে ফিরে শুধু হম্বিতম্বি। ব্যাগ গোছাতে গোছাতে ভাবল সায়ন্তনী, সৌভিকের মাথাটা গেছে। সবাই জানে বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি করে। দুদিনের জন্য মায়ের কাছে যেতে পারলে মেয়েরা নেচে ওঠে। হদ্দ একটা বোকা সৌভিক, উল্টে আবার পার ডে 1000। উফ, ভাবতেই পারছে না সায়ন্তনী। ব্যাগ গোছানোর মাঝেই একটা চিরকুট হাতে সৌভিক এলো। সায়ন্তনীর হাতে সেটা দিয়ে বলল, একবার পড়ে দেখো, ভালো করে পড়ে সই করে দাও। কন্ডিশন একটু এদিক ওদিক হলে পয়সা কিন্তু মিলবে না, তখন চিৎকার করতে পারবে না। সায়ন্তনী সৌভিকের হাত থেকে চিরকুট নিল, মনোযোগ দিয়ে দেখল, তারপর হাসতে হাসতে বলল, কলম দাও। তবে আমারও একটা কন্ডিশন আছে। 2 দিন পরেই কিন্তু কান্নাকাটি করে ফোন করবে না, এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, ওসব চলবে না। সৌভিক আর একবার হাসল, হাসতে হাসতে বলল, ঠিক আছে, ডান। সায়ন্তনীর সই করার আগে দেখল কাগজটা আর একবার। তাতে লেখা, 1, মিনিমাম 30 দিন থাকতে হবে। 2, আমার অথবা পুত্রদের সঙ্গে যোগাযোগ করা যাবে না, ফোন করা যাবে না। 3, মাঝপথে ব্যাক করলে টাকা মিলবে না। 4, কী কারণে বাপের বাড়ি গেছো সেটা কাউকে বলা নিষেধ। সায়ন্তনী আগাগোড়া ভালো করে পড়ে সই করে খুশি হয়ে বলল, ড্রাইভারকে বলে দাও আমাকে যেন পৌঁছে দিয়ে আসে। সৌভিক এবার একটু শক্ত হয়ে বলল, আগেই তো বলেছি একা যেতে হবে। ওপেনিং রুল ব্রেক, ওসব হবে না চাঁদু। একটু ভেবে সৌভিক আবার বলল, ঠিক আছে, তুমি যখন বলছো একটা টোটো ডেকে দিচ্ছি। সায়ন্তনী সেজে গুজে হাসি মুখে মিনিমাম 1 মাসের জন্য বাপের বাড়ি এলো। নিশ্চিত 1 মাস থাকবে। এইখানে একটু গোড়ার কথা বলা দরকার। একবার তুমুল ঝগড়ার পর রেগে সৌভিক বলেছিল, বাপের বাড়ি 1 মাস থাকতে পারলে পার ডে 1000 টাকা করে দেব। চ্যালেঞ্জ থাকলো, পারলে বাপের বাড়ি গিয়ে থেকে দেখাও। বাপের বাড়ি করা বেরিয়ে যাবে 2 দিনই। কদিন আগে আবার ঝগড়া লাগে। সৌভিক তখন আগের শর্তের কথা বলে, আর তখনই সায়ন্তনী মায়ের কাছে যাবে বলে ঠিক করে। সৌভিকের শর্তে পার ডে 1000। এর পরেরটুকু আপনারা বলুন কি হতে পারে। সায়ন্তনীকে একা দেখে সায়ন্তনীর মা শুভ্রা দেবী অবাক হলেন। এর আগে সায়ন্তনী কোনো দিন একা বাপের বাড়ি আসেনি। 2 ছেলের সাথে সৌভিক থাকতই। সৌভিক এসে হেসে প্রথমেই শাশুড়িকে বলতো, বাবাকে গঙ্গার চুনো মাছ আনতে বলবেন মা, 2 দিন জমিয়ে খাবো। আজ জামাইকে নাতিদের দেখতে না পেয়ে তিনি খুশি হলেন না, বরং একটু রুষ্ট হয়ে বললেন, আমার রবি সোম কই, ওরা কখন আসবে? জামাইকে অফিস থেকে এখানে আসতে বলিস।
রবি, সোম সায়ন্তনীর দুই ছেলের ডাকনাম। সায়ন্তনী মায়ের হাবভাবে কষ্ট পেল। সুটকেস নিয়ে ঘরে যেতে যেতে বলল, কেউ আসেনি, কেউ আসবে না বলেই হনহনিয়ে ঘরে ঢুকে গেল। মেয়ের কথার ধরন শুভ্রাদেবীর কানে কেমন বেমানান ঠেকল। এমন করে কোনো দিন সায়ন্তনী বলে না। নিশ্চিত মেয়ে স্বামীর সঙ্গে ঝামেলা পাকিয়ে এসেছে, রাগ করে এসেছে। শুভ্রাদেবী উদ্বিগ্ন হয়ে তড়িঘড়ি স্বামীকে ফোন করলেন। বললেন, এক্ষুনি সৌভিককে ফোন করো তো। দেখো না, সায়ন্তনী একা এসেছে। আমার কিন্তু ভয় করছে। ছেলে দুটো ফেলে এসেছে। কি হয়েছে এক্ষুনি জিজ্ঞাসা করো। তাড়াতাড়ি বাড়ি আসো। ঘণ্টাখানি হয়নি এর মধ্যে সায়ন্তনীকে ফোন করল তার ছোট বোন কেয়া। কেয়ার বিয়ে হয়েছে রাঁচিতে। স্বামী এক, মেয়ে নিয়ে তার সুখের সংসার। অত্যন্ত তেজের সঙ্গে কেয়া বলল, জামাইবাবুর সঙ্গে ঝগড়া করে নাকি চলে এসেছিস। কি ব্যাপার? ছেলে দুটোর কি হবে একবার ভেবে দেখেছিস? এর মধ্যেই খবর রাঁচি অবধি পৌঁছে গেছে। সায়ন্তনী অত্যন্ত অবাক এবং বিরক্ত হলো। বোনকে একটা ঝামটা দিয়ে বলল, ফোন রাখ বলে নিজেই ফোনটা কেটে দিলে। এই প্রথম সায়ন্তনী বোনের সঙ্গে এমন ব্যবহার করল। আধ ঘন্টা পর কেয়া মাকে ফোনে ফিসফিসিয়ে বলল, দিদি নিশ্চিত ক্যাঁচাল বাঁধিয়ে এসেছে। ডিভোর্স করেছে কি না জিজ্ঞেস করো। সর্বনাশ হয়ে গেছে মা বলেই অভ্যাস মতো কেঁদে ফেলল। এরপর 2 মিনিট যায়নি, ফোন করলেন ছোট পিসি। প্রথমে তিনি অন্তত 10 মিনিট উপদেশ দিলেন। বরের সঙ্গে তারা কিভাবে মানিয়ে চলতেন তার ফিরিস্তি দিলেন। শেষে একা বাপের বাড়ি আসাটা ঠিক হয়নি এটাও জোর দিয়ে বললেন। এক্ষুনি যেন সায়ন্তনী বরের কাছে ক্ষমা চেয়ে নেয়, সেটা শোনালেন অন্তত 5 বার। খবর পেয়ে সায়ন্তনীর বৌদি উঠতে উঠতে স্কুল ফেলে এলেন। এসে প্রথমেই সায়ন্তনীকে এক ধমক লাগালেন। তারপর চোখ উল্টে বললেন, এই বয়সে কেউ স্বামীকে একা ফেলে আসে? 2 দিনেই সে আর একজন জুটিয়ে বসবে। এভাবে ভরা সংসার কেউ ভাঙে? তালকানা মেয়ে, এক্ষুনি ফোন কর, আমি কথা বলবো। সন্ধে হতে না হতেই সায়ন্তনীর মাথা ঝিমঝিম করতে লাগলো তার পারিবারিক আত্মীয় স্বজনদের চাপে। কাউকে তিনি সঠিক কথাটা বোঝাতে পারলেন না। আকারে ইঙ্গিতে বললেও কেউ বিশ্বাস করল না। মায়াপুর সফর স্থগিত রেখে ফিরে এসেছেন হরিমোহন বাবু। তিনি ইস্কন দীক্ষিত, প্রায় বাড়িতেই থাকেন না। মেয়েকে ডেকে ভর্ৎসনা করে মাথায় হাত বুলিয়ে কোনো কথা জিজ্ঞাসা না করে জামাইকে ফোন করতে বললেন। বললেন, আমি এক্ষুনি কথা বলবো। সায়ন্তনী বাবাকেও বোঝাতে ব্যর্থ হলো। হরিমোহন বাবু কোনো কথা শুনলেনই না। বারবার বলতে লাগলেন, তুমি এক্ষুনি ফোন করো, আমি কথা বলবো। সায়ন্তনী বাবাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, ছোটবেলা থেকে ভয়ও পায়। বাবার কথা অমান্য করার ক্ষমতা সায়ন্তনীর অন্তত নেই। বাবার সামনেই সৌভিককে ফোন করতে বাধ্য হলো সায়ন্তনী। সৌভিক ফোন অন করে প্রথমেই বলল, শর্ত লঙ্ঘিত হলো, মনে থাকে যেন। এই ঘণ্টায় সায়ন্তনীর মাথার ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। ঝড়ে সে বিধ্বস্ত, বাকরুদ্ধ। এখন সৌভিকের হুল ফোটানো কথায় সে কোনো রেসপন্স না করে রেগে ফোন বন্ধ করে দিল। তারপর বিছানায় গিয়ে শুয়ে চোখের জল ফেলতে লাগলো। হরিমোহনবাবু সবটা বুঝলেন নিজের মতো। তিনি ফোন করলেন জামাইকে। জামাই কিন্তু ফোন ধরল না। পরিবহনবাবু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে স্ত্রীর কাছে গেলেন। সায়ন্তনী বাবার কাছ থেকে ছাড়া পেয়ে ঘরে এসে বিছানায় চুপ করে বসে রইল। তার চোখ দিয়ে একা একাই টপ টপ করে জল পড়তে লাগলো। সে ভাবল, মেয়েরা বাবার বাড়ি একা এলে এত প্রশ্ন ওঠে। তার কি একা আসার অধিকার নেই? স্বাধীনভাবে একা আসতে পারে না? সে কি এই বাড়ির কেউ না? তার একবার ইচ্ছে হলো এখান থেকে পালিয়ে যায় এক্ষুনি। তার আর ভালো লাগছে না। এ সময় মনে পড়ল ছেলেদের কথা। সারাটা দিন তাদের দেখেনি সায়ন্তনী, মা ডাক শোনেনি, একবারের জন্য তারা এসে বিরক্ত করেনি।
কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার এখন, অসহায় লাগছে। রাত্রি 8টার সময় ধূমকেতুর মতো হঠাৎ সৌভিক হাজির। গাড়ি থেকে নেমে 2 ছেলেকে নামিয়ে অত্যন্ত হইচই জুড়ে দিল সে। নিজেই গাড়ির ডিকি খুলে অন্তত 3 প্রকার মাছ, 2 রকম মাংস বের করে বৌদিকে চিৎকার করে ডেকে বলল, সব রান্না করো, আজ পিকনিক হবে। রাত্রে ঘুমানোর আগে সৌভিক সায়ন্তনীর হাতে 30,000 টাকার একটা বান্ডিল দিয়ে হেসে বলল, তোমার পাওনা টাকা। আজ আর স্বামীর ওপর অভিমান করল না সায়ন্তনী, বরং সেও হেসে বলল, টাকা দিচ্ছ কেন, আমি তো হেরে গেছি। সৌভিক এবার সায়ন্তনীকে অবাক করে দিয়ে বলল, ধুর, হার হয়েছে আমার, ওরকম শর্তই রাখা উচিত হয়নি আমার। শুধু শুধু তুমি সারাটা দিন কষ্ট পেলে। মেয়েরা বাপের বাড়ি এলে এত প্রশ্নের সামনে পড়তে পারে ধারণাই ছিল না আমার। বৌদির কাছে সব শুনলাম। একটু থেমে সৌভিক আবার বলল, সারাটা দিন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, সময় আর কাটে না, যেন জেলখানায় আছি। বাপরে বাপ, এই বয়সে বউ ছাড়া কেউ থাকে? ঝগড়া করলেও শান্তি, সময় তো কাটে। সায়ন্তনী এবার ধীরে ধীরে স্বামীর খুব কাছে গেল, তারপর বুকে মাথা রেখে বলল, আমারও লাফিয়ে বাপের বাড়ি আসা উচিত হয়নি, আর একটু ভাবা উচিত ছিল, কি বলো? সৌভিক আলতো করে সায়ন্তনীর মাথার চুলগুলো নেড়ে দিয়ে বলল, এক কাজ করি, ছেলেরা 2 দিন এখানে থাক, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, হারিয়ে যায়, যাবে? সায়ন্তনীর চোখ দিয়েই জল পড়ছিল। সে কোনো কথা বলল না, শুধু স্বামীর বুক থেকে মাথা না তুলে ধীরে ধীরে বলল, যাব।